কুয়াশায় মোড়া এক জাদুকরী রাজপ্রাসাদ। চারদিকে রূপালি আলো ঝলমল করছে। বিশাল সিংহাসনে বসে আছেন মায়ালোকের শাসক রানী অমৃতা। তার মুখে কঠোরতা আর চোখে রাজকীয় অহংকার। সামনে দাঁড়িয়ে আছে তার একমাত্র মেয়ে রাজকুমারী দৈতা। একটু দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাশের রাজ্যের রাজকুমার অজয়। রাজদরবারের পরিবেশ ভারী ও উত্তেজনাপূর্ণ। দৈতা, এই মায়ালোকের অস্তিত্ব এবং আমাদের রাজবংশের সম্মানের কথা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। রাজকুমার অজয় বীর, শক্তিশালী এবং যোগ্য। তার হাতেই এই রাজ্যের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। আগামী পূর্ণিমার রাতেই তোমাদের বিয়ে হবে। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। মা, রাজ্যের নিরাপত্তার জন্য আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আমার জীবনটা এভাবে উৎসর্গ করতে পারবো না। যার প্রতি আমার কোনো অনুভূতি নেই, তাকে আমি কিভাবে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করব? অনুভূতি, ভালোবাসা, এসব সাধারণ মানুষের দুর্বলতা। আমরা পড়ি, আমরা শত শত বছর বেঁচে থাকি। আমাদের কাছে ক্ষমতা, মর্যাদা আর সিংহাসনের মূল্য সবচেয়ে বেশি। ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু রাজ্য চিরস্থায়ী। হয়তো ভালোবাসা ক্ষণস্থায়ী নয় মা, হয়তো সেটাই সবচেয়ে বড় শক্তি। আপনি কখনো তা বোঝার চেষ্টা করেননি। চুপ করো। রানীমা, যদি অনুমতি দেন, আমি একটা কথা বলতে চাই। বলো। আমি দৈতাকে সম্মান করি, কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে এই বিয়ে হলে সেটা আমাদের দুই রাজ্যের জন্যও ভালো হবে না। জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। অজয়, আমি তোমার মতামত চাইনি। এটা আমার পরিবার এবং আমার রাজ্যের ব্যাপার। রানীর কঠোরতা দেখে অজয় চুপ হয়ে যায়। মা, আপনি একজন শাসক, আর একজন শাসকের উচিত সবার মনের মূল্য বোঝা। জোর করে কাউকে সুখী করা যায় না। দৈতা, তুমি কি আমার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছো? না মা, আমি শুধু নিজের জীবনের অধিকার চাইছি। কি এত বড় স্পর্ধা? আমার আদেশ অমান্য করার সাহস তোমার কিভাবে হলো? তুমি কি ভুলে গেছো আমি শুধু তোমার মা নই, এই সমগ্র পরিরাজ্যের রানীও? হ্যাঁ মা, আপনি শুধু আমার মা নন, এই পরিরাজ্যের রানীও। আপনি চাইলে আমাকে বন্দি করতে পারেন, শাস্তি দিতে পারেন, কিন্তু আমার হৃদয়কে বন্দি করার ক্ষমতা কারও নেই। তাহলে শোনো দৈতা, যেহেতু তুমি রাজ্যের মর্যাদা আর দায়িত্বের চেয়ে সাধারণ মানুষের আবেগ ও ভালোবাসাকেই বেশি মূল্য দিচ্ছ, তাই আজ থেকে তুমিও তাদের মতোই জীবন যাপন করবে। পরিরাজ্যের কোনো অধিকার, কোনো ক্ষমতা কিংবা কোনো পরিচয় আর তোমার থাকবে না। মা, আপনি কি বলতে চাইছেন? তাহলে আমার অভিশাপ শোনো দৈতা। এই মুহূর্ত থেকেই তোমার সব পরিশক্তি বিলীন হয়ে যাবে। তোমার ডানা হারিয়ে যাবে, জাদু নিঃশেষ হয়ে যাবে, আর তোমার অমর জীবনেরও অবসান ঘটবে। আজ থেকে তুমি হবে এক সাধারণ মানুষ। রানীর হাত থেকে ভয়ঙ্কর সোনালি আলো বেরিয়ে আসে। আলো গিয়ে দৈতাকে ঘিরে ফেলে, আর দৈতা চিৎকার করে, না না মা, প্লিজ না। দৈতার পিঠের ঝলমলে দানাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তার শরীরের চারপাশের জাদুকরী আলো নিভে যেতে থাকে, আর সে পরী থেকে একজন সাধারণ মানুষ হয়ে যায়। মা, আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার পরিশক্তি ফিরিয়ে দিন। আমি এখানেই থাকতে চাই। আমি আপনাদের ছেড়ে কোথাও যেতে চাই না। রানীমা, আপনি কি করলেন? নিজের মেয়েকে এমন ভয়ঙ্কর শাস্তি দিলেন। দয়া করে তার শক্তি ফিরিয়ে দিন। যে আমার আদেশের মর্যাদা দেয় না, সে আমার সন্তান। সেনাপতি, আদেশ করুন মহারানী। এই অবাধ্য মেয়েটিকে অবিলম্বে আমার চোখের সামনে থেকে সরিয়ে নাও। আজ থেকে পরিরাজ্যের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন করা হলো। তাকে রাজ্য থেকে নির্বাসিত করো। আমি আর কখনো তার মুখ দেখতে চাই না। এক সময় যে রাজকুমারী ছিল মায়ালোকের সবচেয়ে প্রিয় কন্যা, সে আজ নিজের মায়ের আদেশে রাজ্যচ্যুত হলো। তার ডানা নেই, জাদু নেই, আশ্রয় নেই। সামনে অপেক্ষা করছে অজানা এক পৃথিবী, মানুষের পৃথিবী। আর সেখানেই শুরু হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় অধ্যায়। শুনেছিস, কাল রাতে আবার পশ্চিম পাড়ার করিম মিয়ার গরুটা হারিয়ে গেছে? শুনবো না কেন? এখন তো পুরো গ্রামেই এই কথা চলছে। আমার তো মনে হয় চোরটা গ্রামেরই কেউ। আমারও তাই মনে হয়।
বাইরের লোক হলে এত সহজে বারবার এই কাজ করতে পারতো না। হায় রে মানুষ, এখন আর কাউকে বিশ্বাস করাও কঠিন হয়ে গেছে। তারা তিনজন মিলে কথা বলছিল, আর ঠিক তখন হঠাৎ মালতীর চোখ পুকুর পাড়ের দিকে যায়। এই দেখ, ওদিকে কি যেন পড়ে আছে। কোথায়? ওই যে বড় গাছটার নিচে। তিনজনই তাকিয়ে দেখে একজন মেয়ে মাটিতে পড়ে আছে। আরে, ওটা তো মানুষ মনে হচ্ছে। চলো কাছে গিয়ে দেখি। তারা দ্রুত সেখানে এগিয়ে যায়। কাছে গিয়ে দেখে এক তরুণী অচেতন অবস্থায় পড়ে আছে। তার কাপড় ধুলো ময়লায় ভরা, মুখ শুকিয়ে গেছে। হায় আল্লাহ, মেয়েটার কি অবস্থা? মনে হচ্ছে অনেক দিন ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। শ্বাস নিচ্ছে কি না দেখ তো। না না, দাঁড়া, গায়ে হাত দিস না। কোথাকার কোনো মরা ভেসে এসেছে কে জানে। গায়ে হাত দিয়ে বিপদে পড়িস না। চল এখান থেকে চলে যাই। সেই কি হাসিনা, তুই এসব কি বলছিস? মেয়েটা তো বেঁচেও থাকতে পারে। এভাবে একজনকে বিপদে ফেলে আমরা তো যেতে পারি না। এই, এখানে কি হয়েছে? তোমরা এভাবে এখানে জটলা পাকিয়েছো কেন? দেখো না মিন্তি কাকিমা, এখানে একটা মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। সে কি রে? দেখি দেখি। মিনতি কাকিমা মেয়েটির কাছে গিয়ে ভালো করে তাকান। কি মিষ্টি মেয়ে রে বাবা, কিন্তু এখানে অচেতন অবস্থায় পড়ে আছে কেন? দেখে তো মনে হচ্ছে এখনো বেঁচে আছে। এই তোরা, ওর মুখে একটু পানি ছিটিয়ে দে তো। মালতী পানি এনে মেয়েটার মুখে হালকা ছিটিয়ে দেয়। এই যে মা, শুনতে পাচ্ছ? চোখ খোলো। কয়েক মুহূর্ত পর মেয়েটি ধীরে ধীরে নড়ে চড়ে ওঠে। তারপর আস্তে আস্তে চোখ খুলে বসে পড়ে। আমি কোথায়? ভয় পেও না মা, তুমি আমাদের গ্রামের পুকুর পাড়ে অচেতন হয়ে পড়েছিলে। তোমার নাম কি মা? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থাকে, যেন কিছু মনে করার চেষ্টা করছে। আমার নাম দইতা। বাহ, নামটা তো সুন্দর। তোমার বাড়ি কোথায়? দইতা মাথা নিচু করে কিছু ভাবতে থাকে। এখন কি করি? ওনাদের তো বলা যাবে না আমি মায়লোক থেকে এসেছি। আমি একজন পড়ি। এসব জানতে পারলে হয়তো তারা ভয় পেয়ে পালিয়ে যাবে। কি হলো মা, কি ভাবছো? বলো, তোমার বাড়ি কোথায় আর তুমি কোথা থেকে এসেছো? আমি জানি না, মানে? আমার কিছুই মনে নেই। আমি কোথা থেকে এসেছি, কার মেয়ে, কিছুই মনে করতে পারছি না। আহারে, মনে হচ্ছে মেয়েটা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই কিছুই মনে করতে পারছে না। তাই তো মনে হচ্ছে কাকিমা। তাহলে এখন কি করবেন? একে তো এখানে ফেলে রাখা যাবে না। তোরা চিন্তা করিস না, ওকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ও আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবে। আমার তো কোনো মেয়ে নেই, তাই আজ থেকে ওই আমার মেয়ে। মিনতির এই মমতাময়ী কথা শুনে দইতার চোখ পানিতে ভরে যায়। এ কি মা, তুই কান্না করছিস কেন? আমরা তো আছি তোর সঙ্গে, তুই চিন্তা করিস না। চল আমার সঙ্গে, আজ থেকে তুই আমার মেয়ে হয়ে আমার বাড়িতেই থাকবি। মিনতি দইতাকে নিয়ে নিজের বাড়িতে আসে। হঠাৎ দইতাকে দেখে মিনতির ছেলে বিজয় অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। দইতার মুখের দিকে তাকিয়ে যেন তার চোখের পলকই পড়ছিল না। এত সুন্দর আর মায়াবী মুখ সে আগে কখনো দেখেনি। এক মুহূর্তের জন্য সে যেন সব কিছু ভুলে গিয়ে শুধু দইতার দিকেই তাকিয়ে রইল। কিরে বিজয়, এভাবে কি দেখছিস? আর তুই এখনো গরু নিয়ে মাঠে যাসনি কেন? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম মা, কিন্তু আজ আসতে এত দেরি হলো কেন? আর তোমার সঙ্গে এই মেয়েটিকে? ওর নাম দইতা। পুকুর পাড়ে অচেতন হয়ে পড়েছিল। আমরা গিয়ে জ্ঞান ফিরিয়েছি, কিন্তু নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারে না। কোথা থেকে এসেছে, কার মেয়ে, কিছুই মনে করতে পারছে না। তাই নাকি? খুব কষ্ট পেয়েছে মনে হয়। হ্যাঁ রে, তাই ভাবলাম কিছুদিন আমাদের কাছেই থাকুক। তুমি ঠিকই করেছো মা। ও মা, এত তাড়াতাড়ি আমার কথা সায় দিয়ে দিলি? আরে না মা, আমি শুধু বললাম ভালো কাজ করেছো। বুঝেছি। মিনতি মুচকি হেসে ছেলের মুখের দিকে তাকায়। বিজয় একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকায়। আচ্ছা মা, আমি এখন গরু নিয়ে মাঠে যাচ্ছি, দুপুরের আগে ফিরতে পারবো না। ঠিক আছে বাবা, সাবধানে যাস। আচ্ছা। বিজয় হালকা হাসি দিয়ে মাঠের দিকে চলে যায়। ছেলেটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। চলো মা, ঘরে চল। জি কাকিমা।
সকাল থেকে কিছু খেয়েছিস বলে তো মনে হয় না, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। হ্যাঁ কাকিমা, সত্যি বলতে খুব খিদে পেয়েছে। তাহলে আর দাঁড়িয়ে থাকিস না, আয় আগে পেট ভরে খেয়ে নে, তারপর বিশ্রাম করবি। মিনতি স্নেহ ভরে দইটার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে যায়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এই অল্প সময়ের মধ্যেই দইতা মিনতির সংসারের একজন হয়ে যায়। মিনতি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, আর দইতাও মিনতিকে মায়ের মতো সম্মান করত। সারাদিন ঘরের কাজে মিনতিকে সাহায্য করত এবং তার অনেক সেবা যত্ন করত। দইতা বাড়িতে আসার পর যেন মিনতিদের সংসারে নতুন প্রাণ ফিরে আসে। আগে যে বাড়িটা নীরব ছিল, এখন সেখানে সব সময় হাসি আনন্দ লেগেই থাকত। আর এদিকে বিজয়ও দিন দিন দইতার প্রতি দুর্বল হয়ে পড়ছিল। যতবার সে দইতাকে দেখত, ততবারই তার মুগ্ধতা আরও বেড়ে যেত। কিন্তু নিজের মনের কথা কাউকে বলার সাহস পেত না সে। দইতা মা, এই খাবারটা নিয়ে বিজয়ের কাছে একটু যা তো। কেন কাকিমা, আপনি যাবেন না? না রে মা, আজ শরীরটা কেমন যেন লাগছে, সকাল থেকে মাথাটাও ধরেছে। আর বিজয় তো অনেকক্ষণ আগে গরু নিয়ে মাঠে গেছে, এতক্ষণে নিশ্চয়ই ওর খুব খিদে পেয়েছে। আচ্ছা কাকিমা, আপনি চিন্তা করবেন না, আমি এখনই খাবার দিয়ে আসছি। সাবধানে যাস মা। আচ্ছা কাকিমা। আরে দইতা, তুমি এখানে? আজ মা আসেনি? না, আজ আমি এসেছি। কাকিমা আপনার জন্য খাবার পাঠিয়েছেন। কেন, মায়ের কিছু হয়েছে নাকি? সকালে থেকে নাকি মাথা ঘুরছে, তাই আমাকে পাঠিয়েছেন। তবে আপনি চিন্তা করবেন না, এখন অনেকটাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। কাকিমা বিশ্রাম নিচ্ছেন, আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবেন। দইতা, তুমি সত্যিই খুব ভালো মেয়ে। হঠাৎ এমন কথা বলছেন কেন? কারণ তুমি খুব অল্প সময়েই সবাইকে আপন করে নিয়েছ। আমার মায়ের এত খেয়াল রাখো, এত সেবা যত্ন করো, মনে হয় তুমি এই পরিবারেরই একজন। আপনি বাড়িয়ে বলছেন। আসলে আপনাদের মতো ভালো মানুষ খুব কমই দেখা যায়। আমি তো সম্পূর্ণ অচেনা একজন ছিলাম, তারপরও আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, আপন করে নিয়েছেন। তবুও সবাই কিন্তু তোমার মতো হয় না। দইতা মুচকি হেসে নিচের দিকে তাকায়। আচ্ছা দইতা, আমাদের গ্রামটা তোমার কেমন লাগে? ভালোই লাগে। তবে সত্যি বলতে কি, আমি তো বেশিরভাগ সময় বাড়িতেই থাকি, তাই গ্রামে সব কিছু ঠিকমতো দেখাই হয়নি। তাই নাকি? ঘরের ভেতরে বসে কি আর গ্রামের সৌন্দর্য দেখা যায়? তা অবশ্য ঠিক বলেছ। এক কাজ করি, আজ তোমাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাই। এখন? হ্যাঁ, এখনই। কিন্তু আগে আপনি খাবারটা খেয়ে নিন। খাবার পরে খাওয়া যাবে, আগে চলো। আচ্ছা চলুন। এরপর বিজয় দইতাকে নিয়ে গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে দেখায়। সবুজ মাঠ, নদীর পাড়, বটগাছের ছায়া, সব কিছু দেখে দইতার খুব ভালো লাগে। সারাদিন তারা একসাথে ঘুরে বেড়ায় আর গল্প করে। আর সুযোগ পেলেই বিজয় নিজের নানা কথা ও মজার গল্প বলে দইতাকে মুগ্ধ করার চেষ্টা করে। আরে দইতা, তুমি রান্নাঘরে? হ্যাঁ, কেন? আমি কি রান্নাঘরে আসতে পারি না নাকি? না না, আমি সেভাবে বলিনি। অবশ্যই আসতে পারো, আমি তো শুধু অবাক হলাম। অবাক হওয়ার কি আছে? আসলে তোমাকে আগে কখনো রান্না করতে দেখিনি তো, তাই ভাবছিলাম তুমি রান্না করতে পারো নাকি। আগে তেমন পারতাম না, তবে কাকিমার কাছে থেকেতে থেকে অনেক কিছু শিখে গেছি। ও তাই নাকি? তাহলে তো আজ আমার ভাগ্য খুলে গেছে। আজ তোমার হাতের রান্না খেতে পাবো। খেয়ে যদি অসুস্থ হয়ে যান, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। সেটা নিয়ে আমার কোনো ভয় নেই, কেন? কারণ তুমি যা করবে সেটাই ভালো হবে। দইতা একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকায়। আচ্ছা, মা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। কাকিমা একটু পুকুর পাড়ে গেছেন,
এখনই ফিরে আসবেন। ঠিক তখনই মিনতি রান্নাঘরের দরজার কাছে এসে দাঁড়ায়। ভেতরে বিজয় আর দইতাকে একসঙ্গে হাসি ঠাট্টা করতে দেখে তার মুখে মুচকি হাসি ফুটে ওঠে। বাহ, দুজনকে একসাথে কি সুন্দরী না লাগছে। দইতাকে যদি আমার ছেলের বউ করে ঘরে রাখতে পারতাম তাহলে এর চেয়ে বেশি খুশি আর কিছুতেই হতাম না। বিজয় যে দইতাকে পছন্দ করে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু দইতার মনেও কি একই অনুভূতি আছে সেটা আগে জানতে হবে। দইতা মা, তোর সাথে আমার একটু কথা ছিল। জি কাকিমা, বলুন কি কথা? দেখ মা, তুই অনেক দিন হলো আমাদের বাড়িতে আছিস। তুই আসার পর থেকে এই সংসারটা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। আপনি সব সময় বাড়িয়ে বলেন কাকিমা। না রে মা, আমি সত্যিই বলছি। আচ্ছা মা, তুই কি আমার একটা কথা রাখবি? আপনার কথা আমি না রাখবো কেন, বলুন। প্রথমে একটা কথা, আজ থেকে আর আমাকে কাকিমা বলবি না, তাহলে কি বলে ডাকবো? মা বলে ডাকবি। দইতা অবাক হয়ে মিনতির দিকে তাকায়। তুই শুধু আমার মেয়েই না মা, তার চেয়েও বেশি কিছু হয়ে গেছিস। আমার বিজয় তোকে খুব পছন্দ করে, আর আমারও মনে হয় তোরা দুজন একসাথে খুব সুখে থাকতে পারবি। দইতা লজ্জায় মাথা নিচু করে ফেলে। কিরে মা, চুপ করে আছিস কেন? তুই কি আমার ছেলের বউ হয়ে এই ঘরেই থাকতে রাজি আছিস? আমার ওই রাখাল ছেলেটাকে কি তুই বিয়ে করবি? আপনি ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, নিজের মেয়ের মতো ভালোবেসেছেন। আপনার সিদ্ধান্তের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তাহলে তুই রাজি? জি, আমি রাজি। আহা, আজ আমি কতটা খুশি হয়েছি তা তোকে বলে বোঝাতে পারবো না। আর শোন, আজ থেকে আমি শুধু তোর শাশুড়ি নই, আমি তোর মা, আর তুই সব সময় আমার মেয়েই থাকবি। এরপর আর দেরি করেনি মিনতি। গ্রামের সবার সঙ্গে কথা বলে খুব শিগগিরই বিজয় আর দইতার বিয়ের আয়োজন করা হয়। দেখতে দেখতে এক শুভ দিনে বিজয় ও দইতার বিয়ে সম্পন্ন হয়। নতুন স্বপ্ন আর ভালোবাসা নিয়ে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হয়। দেখতে দেখতে কেটে যায় অনেক বছর। এরই মধ্যে দইতার কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। মেয়েকে নিয়ে তা আর বিজয়ের সুখের সংসার আরও পূর্ণতা পায়। এখন দইতার সব ব্যস্ততা স্বামী ও মেয়েকে ঘিরেই, আর বিজয়ও মেয়েকে ভীষণ ভালোবাসে। এভাবেই হাসি আনন্দ আর ভালোবাসায় ভরে ওঠে তাদের ছোট্ট সংসার। অন্যদিকে মায়ালোকে পরীদের রানী ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারেন। রাগের মাথায় দইতাকে রাজ্য থেকে নির্বাসিত করার সিদ্ধান্তের জন্য তিনি অনুতপ্ত হতে থাকেন। মেয়েকে ছাড়া তার কাছে রাজপ্রাসাদের সব সুখ শান্তি অর্থহীন মনে হতে থাকে। সেনাপতি, রাজকুমারী দইতার কোনো খোঁজ পেয়েছ? জি মহারানী, খোঁজ পেয়েছি। সত্যি? কোথায় আছে আমার মেয়ে? রাজকুমারী এখন পৃথিবীর রূপনগর নামে একটি গ্রামে আছেন। তিনি সেখানে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করছেন। কি বলছো? আমার মেয়ে সত্যি সংসার করছে? জি মহারানী। মহারানী, কিছু মনে না করলে একটা কথা বলি? বলো। রাজকুমারীর পরিশক্তি কেড়ে নিয়ে তাকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্তটা তো আপনারই ছিল। হ্যাঁ সেনাপতি, তুমি ঠিকই বলেছ। ক্ষমতা আর অহংকারের কারণে আমি আমার মেয়ের মনের কথা বুঝতে পারিনি। আজ আমি আমার ভুল বুঝতে পারছি। দইতাকে ছাড়া এই বিশাল রাজ্যটাও আমার কাছে শূন্য মনে হয়। না, আর নয়। আমি আজই আমার মেয়েকে ফিরিয়ে আনব। তাকে ছাড়া এই পরিরাজ্য আর ভালো লাগে না। রানী অমৃতা তার জাদু শক্তি ব্যবহার করে দইতার কাছে চলে আসে। আরে মা, আপনি এখানে? হ্যাঁ মা, আমি এসেছি। আমাকে তুই ক্ষমা করে দে মা, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। দাঁড়া, আমি এখনই তোর সব শক্তি ফিরিয়ে দিচ্ছি। এই বলে রানী অমৃতা দইতার কোনো কথা শোনার আগেই তাকে আবার পরীতে পরিণত করে দিলেন। মুহূর্তের মধ্যেই দইতা তার সমস্ত পরিশক্তি ফিরে পেল।
আর এই দৃশ্য দেখে বিজয় ও মিনতি দুজনেই অবাক হয়ে যায়। মা, আপনি এটা কি করলেন? আপনি আমাকে আবার পরী বানিয়ে দিলেন। এ আমি কি দেখছি? দইতা, তুমি একজন পরী? হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন, আমি একজন পরী। আমার মা আমার ওপর রাগ করে আমাকে পরী থেকে মানুষ বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। এত বড় কথা তুমি এতদিন আমাকে বলনি কেন? আসলে আমি ভয় পেয়েছিলাম। আমি একজন পরী এটা জানার পর যদি আপনারা আমাকে আশ্রয় না দিতেন, সেই ভয়েই আমি কিছু বলিনি। তাহলে এখন তুমি কি করতে চাও? তুমি কি তোমার মায়ের সঙ্গে পরিরাজ্যে ফিরে যেতে চাও? এটা আপনি কি করে ভাবলেন? আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। দইতামা, তুই এসব কি বলছিস? আমি তোকে নিতে এসেছি, তুই আমার সঙ্গে চলো মা। আমি আর কখনো তোর ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। না মা, অনেক দেরি হয়ে গেছে, এখন আর আমার যাওয়ার আর উপায় নেই। আমি আমার স্বামী, সন্তান আর আমার এই মাকে নিয়ে পৃথিবীতেই থাকতে চাই। না মা, তুই এমন কথা বলিস না। তোকে ছাড়া আমার সেই রাজ্যটা যে একেবারে শূন্য হয়ে গেছে। মা, এটা তো তুমি আগে বুঝনি। সারাটা জীবন তুমি ক্ষমতা আর অহংকারের দাপট দেখিয়েছ, কখনো মা হিসেবে আমার আবেগ অনুভূতি মূল্য দাওনি। আর আমি এখানে আসার পর মায়ের আদর মমতা কি সেটা বুঝতে পেরেছি। আমার এই নতুন মা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আমি এখন তাদের ছেড়ে কোথাও যেতে চাই না। ঠিক আছে মা, তুই যা চাস তাই হবে। আমি আর তোর ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। ঠিক আছে মা, তবে তুমি আমার এই পরিশক্তি নিয়ে নাও। আমার এই পরিশক্তি চাই না, আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই। কিন্তু মা, সাধারণ মানুষ হয়ে তো তুই বেশি দিন বাঁচতে পারবি না, পরীদের মতো অমরত্বও পাবি না। মা, আমি কোনো অমরত্ব চাই না। মানুষ হয়ে যে কয়দিন বাঁচব, সেই কয়দিন আমি আমার স্বামী, সন্তান আর সংসারকে নিয়েই থাকতে চাই। আমার আর কিছু চাই না। ঠিক আছে মা, তবে তাই হোক। এই বলে রানী অমৃতা দইতার পরিশক্তি ফিরিয়ে নেন এবং তাকে আবার সাধারণ মানুষ বানিয়ে দেন। দইতামা, তুই ভালো থাকিস, আমি চললাম। ঠিক আছে মা, যাও। তবে তোমার যখনই আমাকে দেখতে ইচ্ছে করবে তখনই আমার কাছে চলে এসো। ঠিক আছে মা। এই বলে অমৃতা পরিরাজ্যে ফিরে যান। এরপর দইতা তার স্বামী, সন্তান এবং পরিবারকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে।